আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আসসালামু আলাইকুম। পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শামশের মির্জার সম্প্রতি বাংলাদেশে আগমন ঘটেছিল। উনি 2-3 দিন ছিল বাংলাদেশে। এই আগমন নিয়ে অনেক কিছু চাউর হয়ে গেছে, বিশেষ করে ভারতে। ভারত একটা ভয়ের জায়গায় চলে গেছে। কেন উনি আসলেন, উনি এসে এবং উনাকে একটা বই উপহার দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় মিডিয়ার ক্লেম হচ্ছে যে বইটার মধ্যে বৃহত্তর বাংলা দেখানো হয়েছে। ভারতের ত্রিপুরা, আসাম ত্রিপুরা, এদিকে পশ্চিম বাংলা, আরো কিছু ওইদিকে আরো কিছু জায়গা নিয়ে বাংলাদেশের বৃহত্তর বাংলাদেশ দেখানো হয়েছে, অর্থাৎ বাংলাদেশ সালতানাতে বাংলা, বৃহত্তর বাংলা। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এটা আসলে এইভাবে কোনো কিছু দেখানো হয়নি। সরকারের পক্ষ থেকে কিন্তু এর প্রতিক্রিয়া দেখানো হয়েছে, এইভাবে কোনো কিছু দেখানো হয়নি, ভুল ব্যাখ্যা করা উচিত নয়। যাই হোক, শামশের মির্জাকে বই দিয়েছেন। এটা বাংলাদেশ, শামশের মির্জা কেন, যে কোনো মির্জা আসলে বই দিতে পারেন, সেটা বাংলাদেশ স্বাধীন দেশ। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী অর্থাৎ সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সম্বন্ধে ভারত প্রশ্ন তোলে মাঝে মধ্যে। নির্বাচিত না, উনি নির্বাচিত না, নির্বাচিত আপনাদের দাসী শেখ হাসিনা নির্বাচিত। তিনটে বার আমরা ইলেকশন দেখেছি, দিনে ভোট রাতে করেছে, আপনারা সায় দিয়েছেন, আপনাদের মদতেই 3টা ভোট এই করতে পেরেছেন। আরেকবার ডামি ইলেকশন করেছে, সেটা তো আপনারা রায় দিয়েছেন এবং মসনদে বসিয়েছেন। আরেকবার ভোট চুরি করেছে, সেটা তো আপনারা সায় দিয়েছে। 3বার আপনাদের সহযোগিতার রয়ের সহযোগিতায় বসেছে। আপনার কি আমাদের কোন সরকার বৈধ অবৈধ এটা আপনার কি এই দেশ কি আপনাদের মগের মুলক? আপনারা মগের মুলক পেয়েছেন? এই দেশ কি আপনাদের? না। এই পতিত স্বৈরাচার শাসক শেখ হাসিনাকে উৎখাত করেছে একটি বিপ্লবের মাধ্যমে, ছাত্র বিপ্লবের মাধ্যমে। 2000 মতো ছাত্র মারা গেছে, যদিও জাতিসংঘের মানবাধিকার কমিশন স্বীকৃতি দিয়েছে 1400 ছাত্র মারা গেছে। এর মধ্যে 130 জনের মতো ছোট শিশু আছে যাদেরকে রেহাই দেয়নি, আর কিছু সাধারণ মানুষ আছে রাস্তা দিয়ে হাঁটছে, মারা গেছে। আপনারা কি আমাদের দেশে কি হয় না হয় সেটা নিয়ে মাথা ঘামানো? মাইন্ড ইওর ওন বিজনেস। ট্রাম্প এখন খেলছে ভালো করে আপনারা আমাদের নিয়ে এত কথা বলেন। আপনার এই যে ট্রাম্প বলছে গত 2 দিন আগে এশিয়াতে একটা সম্মেলনে, নরেন্দ্র মোদী লোকটা দেখতে খুব সুন্দর, কিন্তু সে আসলে একজন খুনি। আবার বলি, ট্রাম্প বলেছেন 2 দিন আগে এশিয়াতে একটা সম্মেলনে, নরেন্দ্র মোদী লোকটা দেখতে সুন্দর কিন্তু সে আসলে একটা খুনি। সে কিন্তু একটা খুনি। কোনো প্রতিবাদ নেই আপনাদের গদি মিডিয়া, সেখানে আপনাদের কোনো কথা নেই। রাহুল গান্ধীরা প্রতিবাদ করে, মমতা ব্যানার্জিরা প্রতিবাদ করে, মানিক ফকির অ্যাক্টিভিস্ট মানিক ফকিরা প্রতিবাদ করে। মানিক ফকিরা বলে, মানিক ফকির এমনও নরেন্দ্র মোদীকে বলেছে একটা সে ঘাতক, সে ভোট চুরির মধ্যে ক্ষমতা এসছে রাহুল গান্ধীর কথা অনুযায়ী, এবং উনি প্রুফও দেখিয়েছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন মোদী চোর, গদি চোর, ভোট চোর, মোদী চোর। আদানিকে দিয়ে মোদী অনেক টাকা পয়সা লুটপাট করেছে বলে শোনা যায়, তাদের মিডিয়াতে এসছে এগুলা। আমার কথা না, আমি কেন বানিয়ে বলতে যাব? মোদীর কার্যকলাপ, মোদীর প্রত্যেকটা প্রতিবেশীদের সাথে মোদীর কার্যকলাপ গুলো ভালো না। তো সালতানাতে বাংলা, আমি ভারতীয়দেরকে একটু অনুরোধ করবো, আপনারা অনেক পূর্বের ইতিহাসটা পড়বেন। আর একটা জিনিস দেখেন, বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হচ্ছে সিরাজউদ্দৌলা। সেখানে কিন্তু ভারতের ইয়ে নেই, বাংলা, বিহার, উড়িষ্যার কথা বলছে। আর সালতানাতে বাংলা, আপনারা আরো পূর্বের ইতিহাসটা পড়বেন। এই বাংলাদেশের সাথে তখন পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা, তারপর দিকে উড়িষ্যা, এগুলা জড়িত। বৃহত্তর একটা বাংলা ছিল, বঙ্গ নামে ছিল। আলেকজান্ডার
দ্য গ্রেট যখন সারা দুনিয়া জয় করেছে, তখন তার ইচ্ছা হয়েছে বাংলাকে জয় করার। তখন সে সেনাপতি তাদের বিজ্ঞ বিজ্ঞ সেনাপতিদেরকে পাঠিয়েছিলেন যে একটু দেখে আসো, বাংলাদেশে পুরো ইনফরমেশন নিয়ে আসো। তারা বলেছিলেন, এসে তাদেরকে রিপোর্ট, আলেকজান্ডারকে রিপোর্ট দিয়েছিলেন যে আপনি যাই করেন আর ওই দেশটা আক্রমণ করতে যাবেন না, কারণ ওই দেশের ভৌগোলিক পরিবেশটা এমন ভাবে তৈরি করা আল্লাহ তাআলা করেছে যে এটা নিজেকে নিজে এমনি ভৌগোলিক ভাবে রক্ষা করে। কারণ ওই দেশের মাটিটা কর্দমাক্ত, নরম, এবং ওইখানে প্রচুর খাল বিল, নদী নালা, সমুদ্র আছে, যেগুলো আমাদের পক্ষে জয় করা সম্ভব না। আমরা যাবো কিন্তু ডেড বডি আমাদের মারা পড়বো আমরা এখানে, সেটা আলেকজান্ডারের কথা। আর ভারতের বর্তমান যারা লাফালাফি করে তাদেরকে আমি বলবো একটু খোঁজ খবর, একটু ইতিহাসটা পড়েন। সালতানাতি বাংলার প্রশ্নটা কেন আসছে, সেটা একসময় ছিল, একসময় বৃহত্তর বাংলা ছিল, যার কারণে এখন প্রশ্নটা আসছে। সেটা আপনারা অস্বীকার করেন আর স্বীকার করেন, কিচ্ছু এসে জানে, ইতিহাসটাই বলে। আপনারা কথায় কথায় ফেনী, চিকেন নেক আপনারা 5 মিনিটে ভেঙে দিবেন, দখল করে নেবেন চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামকে, এবং ভারতের আরেকটা অঙ্গরাজ্য বানাবেন। পার্বত্য চট্টগ্রাম নিয়ে আপনাদের নোংরা কনস্পিরেসি চক্রান্ত এখনো থেমে নেই, আপনার থেমে নেই। কিন্তু একটা কথা আছে, গর্ত আপনার বাংলাদেশের জন্য গর্তটা বানাচ্ছেন, সেই গর্তে কিন্তু আগে আর পরে আফটার পড়বেন কিন্তু আপনি, নো ওয়ান, অনলি ইউ উইল ফল ডাউন ইন দ্যাট হোল। পরের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকে পড়তে হবে। ভারত, তুমি বাংলাদেশের জন্য গর্তে করছো, নিজেকে তোমার গর্তে পড়তে হবে। তোমার প্রধানমন্ত্রীকে নিয়ে যখন বলে মোদি দেখতে একজন ভালো সুন্দর, কিন্তু সে খুনি, এই যে ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট, নির্বাচিত, মার্কিন একটা গণতান্ত্রিক দেশ আমেরিকা, বিশ্বের সবচেয়ে বড় শক্তিশালী দেশ, সেই দেশের প্রেসিডেন্ট যদি বলে ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশের নির্বাচিত প্রধানমন্ত্রীকে এই সমস্ত কথা, কই মোদি যদি এই কথা যদি মিথ্যা, তো মোদি প্রতিবাদ করলো না কেন? ডোনাল্ড ট্রাম্প আরেকটা কথা ফাঁকে করে বলে দিয়েছেন যে মোদি রাজি হয়েছে রাশিয়া থেকে আর তেল কিনবে না, কিন্তু এই কথার কোনো প্রতিবাদ মোদি করেননি আজ পর্যন্ত। মোদির গদি মিডিয়া, মোদির যে পালা, এই সমস্ত ভেড়া মিডিয়া আছে, এগুলো কিন্তু এখনো কিন্তু কোন রকম প্রতিবাদ করে নাই। এখন শুধু আছে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশ এটাও শুনে যে বাংলাদেশ অস্ত্র জোগাড় করার আগে বাংলাদেশকে আক্রমণ করে নিউট্রিলাইজ করে দিবে। বাইরে করে দেখো, বাংলাদেশকে এত সোজা না তোমরা নিউট্রিলাইজ করা। তোমাদের প্রাক্তন একজন জেনারেল এই সম্বন্ধে লিখেছিলেন যে বাংলাদেশকে আক্রমণ করতে গেলে ভারতের অখণ্ডতা বা অখণ্ড ভারত আর অখণ্ড থাকবে না। বর্তমান যে ভারতটা আছে ওইটা ওইভাবে ম্যাপে থাকবে না, পাকিস্তান কাশ্মীর নিয়ে নিবে, শিখরা খালিস্তান শাসনবাদ নিয়ে নিবে এবং স্বাধীনতা ঘোষণা করবে খালিস্তানের। এদিকে সাউথে অলরেডি বলে দিয়েছে তাদের সাথে বেশি বাড়াবাড়ি করলে তারা স্বাধীনতা ঘোষণা করবে, সাহিত্য স্বাধীনতা না হলে স্বাধীনতা ঘোষণা করবে। এইদিকে তোমরা হায়দ্রাবাদকে দখল করেছো, দখল করে 2000 মুসলমানকে হত্যা করেছো, করে এই হায়দ্রাবাদকে কয়েক টুকরা করে বিভিন্ন রাজ্যের সাথে মিলিয়ে দিয়েছো। আমরা চাই সেই রাজ্য থেকে সেই জায়গাগুলো নিয়ে আবার পূর্বে সেই হায়দ্রাবাদ গঠন হোক। হায়দ্রাবাদ একটা স্বাধীন দেশ ছিল, বিশ্বে জাতিসংঘে হায়দ্রাবাদের প্রতিনিধি ছিল, রাষ্ট্রদূত ছিল, হায়দ্রাবাদের টাকসাল ছিল, টাকা ছিল নিজস্ব, সেনাবাহিনী ছিল, নৌবাহিনী ছিল, বিমান বাহিনী ছিল। ভারত এগুলো দখল করেছে। ভারতকে একটি বক্তব্য বলতে শোনা যায় না হায়দ্রাবাদ নিয়ে। এদিকে গোয়াকে দখল করেছে। গোয়া 1947 সালে ভারত স্বাধীন হয়েছে, 3-4 বছর পরে গোয়াকে ভারত নিয়েছে। গোয়া একটি পর্তুগিজ শাসিত ছিল, খ্রিস্টান একটি স্টেট। গোয়া স্বাধীনতা অর্জন করবে ইনশাল্লাহ। 7 সিস্টার আলাদা হয়ে যাবে ভারত থেকে। চিকেন নেক দখল করবে চীন, মণিপুরটা চীনের দখলে চলে যাবে। এদিকে লাদাখের যে অংশ দখল করেছে দিল্লি থেকে নাকি একটু বড় আয়তনে, আর বাকি অংশটা দখল করে নিবে। তো মোদি এদিন শি জিনপিংয়ের সাথে দেখা করেছে, দেখা করে অনেক কিছু মনে করেছে এটা, কিন্তু তার 2-3 পরে দেখা গেল যে ভারত সীমান্তের খুব কাছেই বেশ অনেকগুলা বিমান, আন্ডারগ্রাউন্ড বিমান ঘাঁটি নির্মাণ করেছে চীন। মোদির কোনো চালে সফল হবে না, সফল হয় না। বাংলাদেশ নিয়েও যত চক্রান্ত করুক
শেখ হাসিনা আর বাংলাদেশের প্রধানমন্ত্রী কোনোদিন হতে পারবে না। আওয়ামী লীগ আসবে না আসবে সেটা আওয়ামী লীগের কর্মে এবং বাংলাদেশের মানুষের চাহিদার উপর নির্ভর করবে। এই দেশে আওয়ামী লীগ আবার আসবে সেটা এখনো বলা যাচ্ছে না, আসবে না সেটা বলা যাচ্ছে। আওয়ামী লীগ আসবে না আসবে এখন জনগণের ভোটেই আসতে হবে। আগের মতো নয় ভারতের ইয়েতে দিনের ভোট রাত্রে করবে, ডামি ইলেকশন করবে, তারপর ভোটে বাক্স পুরাই দিবে আগের দিন, তারপর ভোটটা করে ফেলবে। সেই যুগ এখন আর নেই, পরিবর্তন হয়ে গেছে, দুনিয়া অনেক পরিবর্তন হয়ে গেছে। ট্রাম্পের চোখে মোদি একটা খুনি, ট্রাম্পের চোখে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একজন ভালো মানুষ। ট্রাম্পের চোখে পাকিস্তানের বর্তমান সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির একজন ভালো মানুষ এবং চতুর একজন যোদ্ধা, ওয়ারিয়র বলে যোদ্ধা বলে উল্লেখ করেছে ট্রাম্প। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে খুব ভালো একজন মানুষ বলে উল্লেখ করেছে। আমরা দেখতে পারি বর্তমানে পাকিস্তানের সেনা প্রধান এবং সেনা নেতৃত্ব এবং বেসামরিক নেতৃত্ব, বিশেষ করে শাহবাজ শরীফের নেতৃত্বে যে সরকার আছে, তারা অনেক বেশি অ্যাক্টিভ রোল পালন করছে সারা দুনিয়ার উপর। ভারত পাকিস্তানকে ধ্বংস করতে চেয়ে এখন নিজে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। মধ্যপ্রাচ্যে হঠাৎ করে ইসরায়েলের বন্ধু কাতার ইহুদিদের সাহায্য করেছিল ইরানকে আক্রমণ করার জন্য। কাতারে আকাশ সীমা ব্যবহারের অনুমতি দিয়েছিল, কিন্তু সেই কাতারকে আক্রমণ করে বসেছে ইসরায়েল, যার কারণে এখন ভয় পেয়ে সৌদি প্রিন্স সালমান প্রধানমন্ত্রী, সে তাকে নাকি ইরানের খামেনি উপদেশ দিয়েছে তাতে পাকিস্তানের সাথে একটি সামরিক চুক্তি করে ফেলার জন্য। সেই অনুসারে এবং তার দূরদর্শিতা হোক, তার কিছু কিছু কাজ আমার ভালো লাগে না, কিছু কিছু কাজ আমার খুব ভালো লাগে। তার দূরদর্শিতার কারণে হয়তো এই চুক্তিটি তাড়াতাড়ি সম্পন্ন করেছে। এখন সৌদি আরব আক্রান্ত হলে পাকিস্তান মনে করবে সে আক্রান্ত হয়েছে, পাকিস্তান আক্রান্ত হলে সৌদি আরব মনে করবে সৌদি আরব আক্রান্ত হয়েছে। কাতার এবং আরব আমিরাত এরাও এই চুক্তির আওতায় আসবে বলছে, এই চুক্তি করবে বলছে। পাকিস্তান বলছে তার চুক্তির দরজাটা খোলা, যে কোনো দেশ করতে পারবে, বিশেষ করে মুসলিম দেশগুলা, এবং বাংলাদেশকে আহ্বান করেছে এই চুক্তি করার জন্য। বাংলাদেশের মানুষেরও এখন একটা, কারণ ভারতের প্রতিনিয়ত হুমকি, ভারতের নিপীড়ন, শোষণ, ভারতের একচেটিয়া কথাবার্তা, অহমিকা, দম্ভ, এগুলি চূর্ণ করতে হলে পাকিস্তানের সাথে সামরিক সহযোগিতা, ভারতের সামরিক চুক্তিতে চলে আসতে পারে, যেটা সৌদি আরব করেছে সেই ধরনের চুক্তি। পাকিস্তানের সেকেন্ড ইন সেনাবাহিনীর মধ্যে দ্বিতীয় ব্যক্তিত্ব জেনারেল শামশেদ মির্জা, উনি বাংলাদেশে এসছেন, ভারতের ঘুম হারাম হয়ে গেছে। ভাই আপনার এত ভয়ার্থ জাতি কেন? বাংলাদেশ একটি স্বাধীন দেশ। আর শামশেদ মির্জা আপনার সীমান্তের আপনার যে কাঁটাতারের বেড়া সীমান্ত, আপনার সাথে যে শিলিগুড়ি করিডোরের সীমান্ত আছে তার 10 ফিটের ভিতরে যেতে পারবে বাংলাদেশের সরকার যদি অনুমতি দেয়, নিয়ে যায়। সেটা স্বাধীন বাংলাদেশ। ওই সীমান্তের এই পাশে পুরোটা স্বাধীন বাংলাদেশ। সেটা বাংলাদেশ সরকারের ঠিক করবে, সে যাবে না যাবে। আপনার কেন অত মাথা ব্যথা? আপনার তো, আমাদের এখানে একটা চুন খসলে আপনাদের এখানে বিশাল অবস্থা হয়ে যায়, একটা তিল পড়লে আপনারা ওইটাকে তাল করে দেখেন। এগুলি আপনাদের নরেন্দ্র মোদীকে আমি অবশ্যই একটা ধন্যবাদ জানাই। ভারতটা যে ভাঙার কথা ছিল আরো পরে, সেই ভারতটা ভাঙার রাস্তাটা তৈরি করে দিয়েছেন নরেন্দ্র মোদী। সেই জন্য we are very much pleased and very much grateful and very much giving thanks to Mr. Narendra Modi, Narendra Damodar Modi, which work will come later, but in his activities, in his movement, it's happening now. Thank you very much. Thank you, Modi. Wish you all the best. ঢাকায় একটি সৌজন্য সাক্ষাৎ, আর তারপরে নয়াদিল্লির মসনদে তীব্র এক ঝাঁকুনি। আলোচনার কেন্দ্রে একটি বই, যার প্রচ্ছদে থাকা একটি মানচিত্র ভারতের উত্তর পূর্বাঞ্চলের ঘুম কেড়ে নিয়েছে। প্রশ্ন হচ্ছে, তবে কি পাকিস্তানের সাথে হাত মিলিয়ে ভারতের 7 সিস্টার্স দখলের কোনো গোপন পরিকল্পনা আছে বাংলাদেশ?
ঘটনার শুরু যখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ঢাকায় সাক্ষাৎ করেন পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা। এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ, যেখানে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে জেনারেল মির্জাকে একটি বিশেষ বই উপহার দেন ডক্টর ইউনূস। বইটির নাম দ্য আর্ট অফ ট্রায়াম্ফ, গ্রাফিতি অফ বাংলাদেশ নিউটন। আর এই বইয়ের প্রচ্ছবি এখন ভারত জুড়ে বিতর্কের আগুন জ্বালিয়ে দিয়েছে। বইটির প্রচ্ছদে বাংলাদেশের যে মানচিত্র ব্যবহার করা হয়েছে সেখানেই লুকিয়ে আছে ভারতের আসল আতঙ্কের কারণ। সেই মানচিত্রে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য, যা সেভেন সিস্টার্স নামে পরিচিত, তার একটি বড় অংশকে বাংলাদেশের ভূখণ্ডের সঙ্গে যুক্ত দেখানো হয়েছে। আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ কয়েকটি অঞ্চলকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো এই মানচিত্রটি মূলত ঐতিহাসিক সুলতানাতি বাংলা বা শাহী বাংলা ধারণার উপর ভিত্তি করে তৈরি। 1352 থেকে 1576 সাল পর্যন্ত এই স্বাধীন মুসলিম সালতানাতের অধীনে বাংলার সীমানা আজকের থেকেও অনেক বিস্তৃত ছিল। ভারতের পূর্ব ও উত্তর পূর্বের বিশাল এলাকা এবং মিয়ানমারের কিছু অংশ এর অন্তর্ভুক্ত ছিল। ডক্টর ইউনূসের উপহার দেওয়া বইটিতে সেই বৃহত্তর বাংলাদেশের মানচিত্রই ফুটিয়ে তোলা হয়েছে, যা নয়াদিল্লির জন্য এক অকল্পনীয় দুঃস্বপ্ন। এই ঘটনায় ভারতীয় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মূলধারার গণমাধ্যম পর্যন্ত তোলপাড় শুরু হয়েছে। বিশেষভাবে ভারতের চিরশত্রু পাকিস্তানের একজন শীর্ষ জেনারেলের হাতে এই ধরনের একটি মানচিত্র সম্বলিত বই তুলে দেওয়ায় ক্ষোভে ফুঁসছে ভারতীয়রা। তাদের অভিযোগ, ডক্টর ইউনূসের এই পদক্ষেপ বৃহত্তর বাংলাদেশ ধারণার প্রতি একটি সুস্পষ্ট সমর্থন, যা অতীতে বিভিন্ন ইসলামপন্থী গোষ্ঠী প্রচার করত। রেডিটের একজন ভারতীয় ব্যবহারকারী লিখেছেন, এই দশকে বাংলাদেশি ও পাকিস্তানিদের মধ্যে যে ঘনিষ্ঠতা দেখা যাচ্ছে তা এমনিতেই অবাক করার মতো। এখন ধর্মীয় রাজনীতির সঙ্গে জাতীয়তাবাদের মিশ্রণ বিষয়টিকে আরো জটিল করে তুলেছে। একইভাবে ভারতের এক্স ব্যবহারকারীরাও প্রশ্ন তুলেছেন, পাকিস্তানের একজন সেনা জেনারেল কেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে অর্থনৈতিক বা বাণিজ্যিক বিষয়ে বৈঠক করবেন? এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তারা। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে তারা পুরো বিষয়টির উপর কড়া নজর রাখছে। কারণ বৃহত্তর বাংলাদেশের মতো একটি স্পর্শকাতর বিষয়ের সঙ্গে যখন কোনো দেশের রাষ্ট্রপ্রধানের নাম জড়িয়ে যায়, তখন তা স্বাভাবিকভাবেই বড় ধরনের কূটনৈতিক অস্বস্তির জন্ম দেয়। আসলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়ন নিয়ে ভারত সবসময়ই চিন্তিত থাকে। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারত চায় তার পূর্ব এবং পশ্চিম দুই সীমান্তেই তার নিয়ন্ত্রণ বজায় থাকুক। কিন্তু বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক যদি শক্তিশালী হয়ে ওঠে, তবে ভারতের জন্য তা একযোগে একাধিক দিক থেকে বিপদ ডেকে আনতে পারে। ভারত বাংলাদেশকে তার পূর্বাঞ্চলীয় নিরাপত্তা ব্যবস্থার একটি অপরিহার্য অংশ হিসেবে দেখে। পাকিস্তানের সঙ্গে ঢাকার ঘনিষ্ঠতা বাড়লে ভারতের সেই নিরাপত্তা বলয়ে একটি বড় ফাটল তৈরি হবে। তবে ভারতের সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো নিরাপত্তা এবং সীমান্ত। 1971 সালের পর থেকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ভারতের বিরুদ্ধে তৎপরতা চালিয়ে আসছে। যদি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক গভীর হয়, তবে আইএসআই আবারও বাংলাদেশে তার প্রভাব বিস্তারের সুযোগ পাবে বলে আশঙ্কা করছে ভারত। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সীমান্তবর্তী এলাকায় এবং চট্টগ্রাম ও কক্সবাজারের বন্দর ঘিরে পাকিস্তানি গোয়েন্দা কার্যক্রম বাড়তে পারে। ভারতের ভয়, এই প্রভাবকে কাজে লাগিয়ে পাকিস্তান আবারও আসাম, ত্রিপুরা বা মেঘালয়ের মতো রাজ্যগুলোতে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে উস্কে দিতে পারে। অতীতে এসব গোষ্ঠীকে পাকিস্তানি গোয়েন্দারা মদদ দিত। তাই দিল্লির ভয়, ঢাকা ইসলামাবাদ সম্পর্ক উষ্ণ হলে সেই পুরনো নেটওয়ার্ক আবারও সক্রিয় হয়ে উঠতে পারে। অর্থনৈতিক দিক থেকেও ভারত চরম উদ্বেগের মধ্যে রয়েছে। বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক দেশ। পাকিস্তানের সঙ্গে যদি বাংলাদেশের নতুন বাণিজ্য সম্পর্ক গড়ে ওঠে, তাহলে ইসলামাবাদ খুব সহজেই বাংলাদেশের বিশাল বাজারে প্রবেশ করতে পারবে। এটি ভারতের জন্য একটি বড় প্রতিযোগিতামূলক ঝুঁকি তৈরি করবে।
ভারত সবসময় চেয়েছে দক্ষিণ এশিয়ার বাণিজ্যে বাংলাদেশ যেন দিল্লির উপরই নির্ভরশীল থাকে, কিন্তু পাকিস্তান যদি সেই জায়গায় ভাগ বসায় তাহলে ভারতের অর্থনৈতিক প্রভাব স্বাভাবিকভাবেই কমে আসবে। বিশেষ করে পোশাক, ওষুধ এবং কৃষি পণ্যের ক্ষেত্রে পাকিস্তান একটি বড় প্রতিযোগী হয়ে উঠতে পারে। এর ফলে দক্ষিণ এশিয়ায় ভারতের যে একচেটিয়া বাণিজ্য প্রভাব রয়েছে তা ভেঙে যেতে পারে, যা দিল্লি কোনোভাবেই হতে দেবে না। ইসলামী বিশ্বের রাজনীতিতেও এই নতুন সম্পর্কের বড় প্রভাব রয়েছে। পাকিস্তান বহু বছর ধরে মুসলিম বিশ্বের নেতৃত্বে আসার চেষ্টা করছে। বিশাল মুসলিম জনসংখ্যার দেশ বাংলাদেশ যদি পাকিস্তানের পাশে দাঁড়ায় তাহলে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন বা ওআইসি এর মতো প্ল্যাটফর্মে পাকিস্তানের অবস্থান আরও শক্তিশালী হবে। এটি ভারতের মুসলিম কূটনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ। ভারত একদিকে নিজেকে একটি বহু ধর্মীয় সহনশীল রাষ্ট্র হিসেবে তুলে ধরতে চায়, অন্যদিকে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চায়। কিন্তু বাংলাদেশ ও পাকিস্তান যদি ইসলামী বিশ্বে একসুরে কথা বলে তবে ভারতের পক্ষে মুসলিম দেশগুলোর একতরফা সমর্থন পাওয়া কঠিন হয়ে পড়বে। বিশেষ করে কাশ্মীর ইস্যুতে বাংলাদেশ যদি পাকিস্তানের পক্ষে নরম অবস্থান নেয় তাহলে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তিতে বড় ধরনের ধাক্কা লাগবে। তবে ভারতের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সামরিক এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টি। পাকিস্তান এবং চীন দীর্ঘদিনের মিত্র। যদি পাকিস্তানের মাধ্যমে বাংলাদেশে চীনের প্রভাব আরো বৃদ্ধি পায় তাহলে ভারতকে তার পূর্ব সীমান্তেও সরাসরি চীনা উপস্থিতির মোকাবেলা করতে হবে। এমনিতেই চীন বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী দেশ। সাবমেরিন থেকে শুরু করে যুদ্ধজাহাজ সবকিছুই চীন বাংলাদেশকে সরবরাহ করছে। এর সঙ্গে যদি পাকিস্তান সামরিক প্রশিক্ষণ এবং গোয়েন্দা তথ্য বিনিময়ের মতো বিষয়গুলো যুক্ত করে তাহলে ভারত দুই দিক থেকে ভয়ঙ্কর চাপের মুখে পড়বে। একদিকে পশ্চিম সীমান্তে চিরশত্রু পাকিস্তান আর অন্যদিকে পূর্ব সীমান্তে চীন প্রভাবিত বাংলাদেশ। এই পরিস্থিতি ভারতের প্রতিরক্ষা পরিকল্পনাবিদদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। একেই বলা হয় টুইন ফ্রন্ট থ্রেট বা দ্বিমুখী সামরিক চাপ। এই নতুন সম্পর্ক দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতির ভারসাম্যকেও বদলে দিতে পারে। বাংলাদেশ যদি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করে তবে আঞ্চলিক সংগঠন সার্ক নতুন করে প্রাণ ফিরে পেতে পারে। ভারত দীর্ঘদিন ধরে পাকিস্তানের সঙ্গে বৈরিতার কারণে সার্ককে কার্যত অচল করে রেখেছে, কিন্তু ঢাকা ইসলামাবাদ সম্পর্ক উষ্ণ হলে সার্কে ভারতের একচেটিয়া নিয়ন্ত্রণ কমে আসবে। বাংলাদেশ ও পাকিস্তানের নেতৃত্বে সার্কের অন্য ছোট দেশগুলো মিলে একটি নতুন জোট গড়ে তুলতে পারে, যা ভারতের বিগ ব্রাদার সুলভ আচরণের বিরুদ্ধে একটি বড় প্রতিরোধ হিসেবে কাজ করবে। ভারত ভয় পাচ্ছে যে একটি পাকিস্তান, বাংলাদেশ, চীন ত্রিভুজ তৈরি হলে দক্ষিণ এশিয়াকার কয়েক দশকের কূটনৈতিক আধিপত্য মুহূর্তেই ভেঙে পড়বে। এর প্রভাব পড়তে পারে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও। পশ্চিমবঙ্গ এবং আসামের মতো রাজ্যগুলোতে বিপুল সংখ্যক মুসলিম জনসংখ্যা রয়েছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতাকে ভারতের ক্ষমতাসীন দলগুলো বাহ্যিক ইসলামী প্রভাব হিসেবে দেখিয়ে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি করতে পারে। এটি সীমান্তে অস্থিতিশীলতা বাড়ানোর পাশাপাশি অভিবাসন, নাগরিকত্ব এবং ধর্মীয় পরিচয় নিয়ে নতুন করে সংঘাতের জন্ম দিতে পারে। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।